আর্ট কলেজটা ছিল একটা যেন আলাদা জগৎ, যে আমরা যেই জায়গায় বিচরণ করি ওখানে গেলে মনে হয় যেন আরেকটা অন্য একটা একটা সবুজ ভূমি। আর আর্ট কলেজের ডিজাইন, আর্ট কলেজের সিঁড়ি, আর্ট কলেজের সেই জায়গাটার যে স্ট্রাকচারাল, যেটা তো আরও পরে আমরা দেখি মাজারুল ইসলামের কাজ, সেটা সবটা মিলে একটা খুব বলা যায় যে খুব বড় একটা ইনফ্লুয়েন্স ছিল আর্ট কলেজের। আর তার সঙ্গে তো তো আমাদের সময় ছিল 68-69-এর মুভমেন্টের সঙ্গে আর্ট কলেজের যে সম্পৃক্তি, 70-এর সব কিছু মিলে আরও নানাভাবে হয়তো কোনো ঝড় ঝঞ্ঝা হয়েছে, তখন একটা সম্মিলিত উদ্যোগই হতো। সেটা স্বাধীনতার পরেও অনেক বছর বহাল ছিল। কবির ভাই এখানে আছেন কিনা, যে হাসান ভাই, কবির ভাই, ওয়াহিদুল ভাই নেতৃত্বে সেই চাটকা গেলেন রিলিফ করতে। তারপরে 70-এর বিশাল আকারের যে ঝড়ের পরে যে রিলিফ অর্গানাইজ করা হলো। স্বাধীনতার পরে আসলে আর্ট কলেজের একটা মোড় ফেরা শুরু হলো। একটা তো যে মানে তখন তো মানে ছবি আঁকার ক্ষেত্রে একটা মনে হয়েছিল স্বাধীনতার যুদ্ধ সবটা মিলে সেটার অভিজ্ঞতাটাও করেছে। আর তখন কিছু ছবি সোশ্যালিস্ট রিয়ালিজমের কিছু ইনফ্লুয়েন্স তখন শাহাবুদ্দিনের হয়তো যখন ছাত্র জীবনের ছবিতে কিছু ছিল। কিন্তু যেটা হলো যে আর্ট কলেজে আসলে বামপন্থীর কথা ওয়াকিল বললো, এবং এটা বামপন্থার প্রতি একটা স্বাভাবিক ঝোঁক ছিল, কিন্তু সোশ্যালিস্ট রিয়ালিজমটা কিন্তু খুব একটা দাগ কাটেনি। এটা আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং, যে এটাকে কেউ অফিসিয়াল হিসাবে বা খুব আইডিওলজি হিসাবে। আর তখন যখন ওই সময় স্বাধীনতার পরে কাজে আমার মনে হয় যে আসিম আনসারের একটা কাজ খুব মনে হয় যে দালির দ্বারা খুব প্রভাবিত। আবার তখন বাংলাদেশে বা পাকিস্তান আমলে বাইরের শিল্প চর্চা সম্পর্কে কিন্তু জানার খুব সুযোগ ছিল না। আর শিল্প চর্চাটা এরকম যে আপনি ফিজিক্যালি যদি না কন্ট্রাক্টে যান, কন্ট্রাক্টটা হতো কি কবিদের হতো, যে বই পাঠ তো খুব মানে এটার কোনো ব্যারিয়ার নেই, ফিল্মের মধ্যে দিয়ে হতো। আর এই দুটো জায়গায় কিন্তু তখন কবিরা অনেক কসমোপলিটন ছিল। শামসুর রহমানের কবিতাতেও অনেক জায়গায় অনেক কিছুতে মনে হয় যেন পিকাসোর সেই মানে ব্লু পিরিয়ডের রিফ্লেকশন, খেলনার দোকানের সামনে ভিকেরি বা বেহালা বাজাচ্ছে, এগুলো তো ঢাকা শহরে নেই, কিন্তু পার্কে নিরীহ খঞ্জ সে বেহালা বাজাচ্ছে, এগুলো আসলে মানে পিকাসো বা ওই মানে ওইসব থেকে ইনফ্লুয়েন্সগুলো নেওয়া। ফলে ইনফ্লুয়েন্সটা কিন্তু খুব বড় ছিল, যে যারা বামপন্থীর সঙ্গে ছিল কিন্তু ফরাসি দেশে বা স্পেনে যারা কাজ করছেন তাদের একটা সঙ্গে একটা একাত্মতা অনেক ছিল। আর সাহিত্যেতেও পিকাসো বা এই এদের যে এরা তো খুব মানে একটা একটা সংযোগ ছিল। কিন্তু মানে চারুকলায় যদি বলি তাহলে অনেকটা ট্র্যাডিশনের মধ্যে ছিল। যারা বাইরে পড়ার সুযোগ পেয়েছিলেন তারা ফিরে এসেছিলেন, যে আমিনুল ইসলাম ফিরে আসলেন, মুর্তজা বশির ফিরে আসলেন, কিন্তু এখানে অবশ্য খুব কাজের সুযোগ পাননি, লাহোরেই তাকে আবার অনেক সময়টা কাটাতে হলো। কিন্তু খুব বড় ইম্প্যাক্ট তৈরি করলেন রশিদ চৌধুরী, এবং রশিদ চৌধুরীর সঙ্গে আমাদেরও যে যোগাযোগ সেটাও একটা অন্য একটা মানে তিনি একটা মানে দিগন্ত হয়ে আনলেন। আর তার সঙ্গে তারও আগে যেটা যোগাযোগ সেটা হচ্ছে না গোষ্ঠী, আর্কিটেকচার ডিপার্টমেন্টে যারা, বিশেষ করে রবিউল হোসেন, তারপরে তার সঙ্গে আরও যারা ছিলেন তাজুল চৌধুরী, আরও মানে এরা এক একজনই খুব কালারফুল পার্সোনালিটি। আর ওরা ঠিক যে শিল্প সাহিত্যে যে কোনো ব্যারিয়ার মানব না, যেটা কিছুটা হয়তো পশ্চিমবাংলার হাঙ্গরি গোষ্ঠী বা এদের ইনফ্লুয়েন্সে, আবার এদিকে তখন রফিক আজাদ বা এরাও তখন একটা সাহিত্যে এরকম একটা ধারা নিয়ে আসার চেষ্টা করলেন। কিন্তু ওই অর্থে মানে চিত্রকলার জগৎটা কিন্তু অত বৈচিত্র্যময় ছিল না। সেইটা আসলে মানে হওয়া শুরু হলো স্বাধীনতার পরে। একটা হচ্ছে আমার মনে হয় একটা স্বাভাবিক আকুতিও একটা তৈরি হয়েছিল, যে এত বড় অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গেছি, এটা আমরা কী করে আমরা এক্সপ্রেস করব। তো সেইটা একটু দেখার আছে যে কাদের কাজে এটার কিছু রিফ্লেকশন হয়েছে কীভাবে। আর গোষ্ঠীগতভাবে তো বাংলাদেশ তো অনেকগুলো ক্রাইসিসের মধ্যে দিয়ে গেল। এখন এই যে 70-এর দশকের মধ্যভাগ থেকে যদি ধরি তার সময়, তার আগে ঢাকা পেইন্টার্স গ্রুপ, তো ঢাকা পেইন্টার্স গ্রুপটা আমি ঠিক আলাদাভাবে আমি মনে করতে পারি না যে মানে অবশ্যই তাদের কাজগুলো এখন যখন দেখি তখন মনে হয় গুরুত্বপূর্ণ। আর এটা দেখতে যে ক্যাটালগটা দেখতে যে আমার মনে হলো যে এখানেও অনেক মানে আমি তো এটা বলতে একটু দ্বিধা লাগে, পেইন্টার তো পেইন্টারই, কিন্তু ফিমেল পেইন্টার্স যদি বলি এটাও কিন্তু
ওই এটা স্বাধীনতার আরেকটু পরে এসে আমরা তাদের দেখি। সেইখানে দীপা হকটা আমার কাছে খুব মানে খুবই মনে হয় যে তার কাজ নিয়ে আরও স্টাডি করার আছে আর কি। দীপা যেই তার শুধু কাজ না, তার ফিলসফি, তার অ্যাটিটিউড, তার এস্থেটিক্স, এবং দীপা একটা ঝকঝকে একটা মানে মানে ফাইন পার্সোনালিটি হিসাবে কিন্তু আসলো। দীপা চিটাগাং থেকে ঢাকায় আসলো, দীপার কাজ, দীপার চলাফেরা, দীপার আর তার মানে ট্র্যাজিক এন্ড অফ আর লাইফ আর কি। কিন্তু ও একটা আমার মনে হয় যে ওইটা এক্সপ্রেস করেছে, যেটা স্বাধীনতা যে চেতনাটা নিয়ে এসেছে যে আমরা আমরা সব দিকে ছড়িয়ে যাব, আমরা সব করবো, আমরা সব পারবো। এই এই ফিলিংসটা বোধ হয় মানে বাংলাদেশের স্বাধীনতাটা হয়তো প্রত্যক্ষভাবে আমরা হয়তো যদি অন্যভাবে নাও দেখি, আমার মনে হয় যে এটা ইনহেরেন্ট ছিল অনেক রকমভাবে। যে ফিগারেটিভ কাজের মধ্য দিয়ে যে মানে, এবং এটা সেই সেই সচরাচর ফিগারেটিভ কাজ না, এবং সেখানে আমি এখনও দেখলে দেখবেন যে সব দুমড়ে মুচড়ে পড়া মানব দেহ। আর এটার পেছনে আমার মনে হয় যে ওই সময়টা যে দেশ যেটার মধ্যে দিয়ে যাচ্ছে, যে এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার একটা রিফ্লেকশন সেখানে অনেক ক্ষেত্রে খুব পলিটিক্যালিও খুব মানে স্ট্রং, কিন্তু ভয়েসটা ইজ ডিফারেন্ট ফ্রম একটা পলিটিক্যাল ভয়েস বলতে যেরকম বোঝানো হয় তার থেকে আলাদা। তো সময়ের কাজগুলো মানে আমি বলবো যে যদি ক্যাটালগুলো জোগাড় হয়, এগুলো নিয়ে আসলে আমাদের এখানে ঠিক আর্টিস্টিক মুভমেন্টের স্টাডিটা খুব বেশি হয়নি। এটা এখন তো বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলো পড়ানো হয়, কিন্তু কি পড়াবে সেটার জন্য তো আসলে ম্যাটেরিয়াল দরকার। তো এই এক্সিবিশনটা আমার মনে হয় যে একটা একটা মানে অ্যাটেনশন ড্র করতেছে যে যে এটা ডিমান্ডস দ্য অ্যাটেনশন অফ দ্য আর্ট ক্রিটিক্স অ্যান্ড আর্ট হিস্টোরিয়ানস অলসো। হিস্টোরিয়ানই বলবো বেশি।